সমিতা বাংলা ইউটিউব চ্যানেল। নেক্সট আমরা আলোচনা করছি যে ক্লাসিফিকেশন অফ বিজনেস ট্রানজাকশন। ক্লাসিফিকেশন মানে কি? শ্রেণী বিভাগ। ক্লাসিফিকেশন কথার অর্থ কি? শ্রেণী বিভাগ। ট্রানজাকশনের শ্রেণী বিভাগ আমরা করছি। এই ট্রানজাকশন প্রথমে আমরা ভাগ করছি যেটা অন দ্য বেসিস অফ ক্যাশ ফ্লো। অন দ্য বেসিস অফ ক্যাশ ফ্লো অর্থাৎ নগদ অর্থের প্রবাহের ভিত্তিতে, নগদ অর্থ এর প্রবাহের ভিত্তিতে, অর্থাৎ ক্যাশ ফ্লো মিনস ক্যাশ আসে ক্যাশ যায় এরকম ব্যাপারটা। ফ্লো মানে আমরা বলতে পারছি যে একটা প্রবাহ। তো এই নগদ অর্থের প্রবাহের ভিত্তিতে আমরা একটা ভাগ করব। আর অন দ্য বেসিস অফ সোর্সেস, সোর্সেস মানে উৎস, উৎসের ভিত্তিতে একটা ভাগ করব, নগদ প্রবাহ। তাহলে নগদ প্রবাহের ভিত্তিতে একটা ভাগ করব আর একটা উৎসের ভিত্তিতে ভাগ করব। অন দ্য বেসিস অফ ক্যাশ ফ্লো এইটাকে আমরা দুভাগে ভাগ করছি। দেখো, কিছু কিছু লেনদেন নগদে হয়, আবার কিছু কিছু লেনদেন নগদে হয় না। তো আমরা যে সমস্ত লেনদেন করি, এমনি দোকানে দেখবে অনেকের বাড়িতে মুদিখানা বা অন্য কোনো জায়গায় কাপড়ের দোকানে এরকম বাকি থাকে, তাহলে ওটাকে বাকিতে লেনদেন বলি, অনগদ লেনদেন বলি। তাহলে একটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশন অর্থাৎ নগদ লেনদেন। এই নগদ লেনদেন আমি যখন টাকা দিয়ে কোনো কিছু কিনছি, বা যদি আমার বিজনেসের রেসপেক্টে ধরি, বিজনেস থেকে আমি ওটাকে বিক্রি করছি, তাহলে আমার সেটা ইনকাম হয়ে যাচ্ছে। আমি যদি বিজনেস হই, আমি যদি কোনো কিছু মাল বিক্রি করি, তাহলে লোকের টাকা দেবে, তাহলে সেই টাকাটা আমার কাছে কী হয়ে যাচ্ছে? ইনকাম হয়ে যাচ্ছে, বা যাই হোক আমার কাছে আসছে। এই নগদ ভিত্তিতে, নগদ প্রবাহের ভিত্তিতে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশন, নগদ লেনদেন, আর একটা হচ্ছে অনগদ লেনদেন। অনগদ লেনদেন তার মানে যেটা নগদে হচ্ছে না, অর্থাৎ বাকিতে হতে পারে, অন্য কিছু ভাবে হতে পারে। এবার এই অনগদ লেনদেনকে আমরা দেখতে পাচ্ছি দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ক্রেডিট ট্রানজাকশন, তার মানে বাকিতে লেনদেন। বাকিতে লেনদেন, আমি মাল কিনেছি বাকিতে, তাহলে আমাকে তো প্রতিশ্রুতি দিতে হয়েছে, আমাকে পেমেন্টটা করতে হবে, তো এটাও একটা লেনদেন। আমি এখন মালটা পেয়ে গেছি, তার মানে সম্পত্তি বা শ্রমের হস্তান্তর বোঝাবে। আমরা একটু আগে পড়েছি যে আমাদের লেনদেন হতে গেলে সম্পত্তি বা শ্রমের হস্তান্তর বোঝাবে। তাহলে আমি মাল পেয়ে গেছি, আই হ্যাভ টু পে দ্যাট অ্যামাউন্ট আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম। আমাকে একটা নির্দিষ্ট সময়ের পরে সেটাকে ফেরত দিতে হয়, মানে টাকাটা পেমেন্ট করতে হয়। তো এটা একটা ক্রেডিট ট্রানজাকশন হতে পারে। আর একটা হচ্ছে পেপার ট্রানজাকশন। পেপার ট্রানজাকশন মানে কি? কাগজি লেনদেন। আবার কি জিনিস কাগজি লেনদেন? এই যে আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের মেশিনটা পরপর ক্ষয়ে যাচ্ছে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে কিন্তু সেই মেশিনটা ক্ষয়ে যাওয়ার জন্যে যে ক্ষয়প্রাপ্ত অংশটুকুর জন্য কিন্তু আমাকে লিপিবদ্ধ করতে হবে। কেন না? আমি যদি ওই পরিমাণ টাকাটা যদি প্রতি বছর সরিয়ে না রাখি, যখন আমি 10 বছর পরে ওই মেশিনটা কিনতে যাব, তখন আমাকে একটা ব্যাপক অ্যামাউন্ট দিয়ে ওই মেশিনটা কিনতে হবে। তাহলে প্রতি বছর যদি আমি ধরো একটা মেশিন আমি বর্তমানে কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে, তাহলে প্রতি বছর যদি তার ক্ষয়প্রাপ্ত অংশ 10,000 করে যদি আমি সরিয়ে রাখি, তাহলে 10 বছরে কত জমে যাবে? আমার 1 লক্ষ টাকা জমে যাবে। তখন তো এই যে এক্সিস্টিং মেশিন যেটা আছে, বর্তমানে যে মেশিনটা আছে, তার তো কোনো কার্যকরী ক্ষমতা থাকবে না। তাহলে সেটাকে আমি বিক্রি করে দেবো, যার যতটুকু তার কার্যকরী ক্ষমতা না থাকার জন্য যতটুকু রিসেল করে যতটুকু পাওয়া যায় ততটুকু পেলাম, কিন্তু আমার 1 লক্ষ টাকাটা কিন্তু জমে গেল। এবারে যখন নতুন মেশিন কিনতে যাব, তখন ওই 10 বছর আগে যেটা আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনেছি, নিশ্চয়ই 10 বছর পরে ওই 1 লক্ষ টাকায় পাওয়া যাবে কি? নিশ্চয়ই। তাহলে একটু বেশি বাড়তে পারে। তাহলে আমি 1 লক্ষ টাকা আমার সরিয়ে রাখলাম,
প্লাস ওই মেশিনটা বিক্রি করে কিছু টাকা পেলাম, আরও যদি কিছু লাগে আমি কিয়দংশ পরিমাণ, সাপোজ ধরো 1,20,000 টাকায় মেশিনটা পাওয়া যাবে, আমি এক্সাম্পল নিচ্ছি জাস্ট, তাহলে আমার 1,00,000 টাকা জমে আছে। এবারে আমি ওই স্ক্র্যাপ বিক্রি করে আমি ধরো 10,000 টাকা পেলাম, এবারে আমার নিজস্ব ফান্ড থেকে তাহলে আর কত টাকা বের করে দিতে হবে? 10,000 টাকা দিতে হবে। তাহলে এই করে আমরা মোট 1,20,000 টাকা দিয়ে নতুন মেশিন আমরা একটা কিনে নিতে পারবো। তাহলে সেই জন্য প্রতি বছর এই যে 10,000 টাকা করে আমরা সরিয়ে রাখছি, যেটাকে বলছি আমরা কি ডেপ্রিসিয়েশন বলি। এর একটা চ্যাপ্টার আছে, আমরা পড়বো পরে, ডেপ্রিসিয়েশন বা অবচয়। তো এই অবচয় বা ডেপ্রিসিয়েশন আমরা কি করি, পেপারে ট্রানজাকশন হিসাবে ওটাকে সরিয়ে রাখি, ওই টাকাটাকে আমরা সরিয়ে রাখলাম, অর্থাৎ এটাকে আমরা কাগজি লেনদেন করি। এখানেও আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, কারণ যে মেশিনটা আমি আজকে 1,00,000 টাকা দিয়ে এই বছর কিনেছিলাম, 1 বছর পরে কিন্তু তার ভ্যালুটা 90,000 হয়ে গেছে, ফিনান্সিয়াল অবস্থার পরিবর্তন হয়ে গেছে। সো এটাকেও আমাকে লেনদেনে লিপিবদ্ধ করতে হবে। নেক্সট হচ্ছে উৎসের ভিত্তিতে। এই উৎসের ভিত্তিতে আমরা এটাকে আবার দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইন্টারনাল, যেটা আমরা এখানে আলোচনা করলাম, ইন্টারনাল। এই ডেপ্রিসিয়েশনটাও কিন্তু ইন্টারনাল ট্রানজাকশন। আবার ধরো এরকম হতে পারে, আমার ধরো এবছর খুব প্রফিট হয়েছে, অনেক মুনাফা হয়েছে, মুনাফা থেকে কিছু টাকা আমি একটা তহবিলে ট্রান্সফার করে দিলাম, একটা ফান্ড করলাম, আমরা লক্ষ্মী ভাণ্ডার করি, সেরকম বিজনেসেও এরকম অনেক লক্ষ্মী ভাণ্ডার থাকবে, রিজার্ভ ফান্ড বলি আমরা, সাধারণ সঞ্চিতি, এটাকে আমরা জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি। যে কোনো জায়গায় কোনো ঘাটতি হয়ে গেলে ওই ফান্ড থেকে টাকা দিয়ে আমরা সারিয়ে দিই। আমরা অনেক সময় বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার করি, তো ওই রকম বিজনেসেরও কিছু ফান্ড থাকে। এখন ওই ফান্ডের টাকাটা কিভাবে আসবে? যদি এবছরের প্রচুর পরিমাণে প্রফিট হয়, সেই প্রফিটের কি অংশ আমরা কি করি, ওই রিজার্ভে ট্রান্সফার করি, যে এখানে থাকবো, ওই টাকাটা থাকবে। পুরো প্রফিটটা আমি এক্ষুনি এই মুহূর্তে না লাগিয়ে, কিছুটা বিজনেসে না লাগিয়ে বা আমি না নিয়ে আমি ওই ভান্ডারে রেখে দিলাম, যে কোনো একটা মানে অজ্ঞাত উদ্দেশ্যে আমরা রেখে দিচ্ছি, যে কোনো জায়গায় ঘাটতি পড়বে আমি ওখান থেকে দিয়ে দেবো। তাহলে এই যে প্রফিটের একটা অংশ আমি কি করছি, রিজার্ভে ট্রান্সফার করে দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল ট্রানজাকশন। এটা কিন্তু কোনো বাইরের লোকের সঙ্গে কোনো ট্রানজাকশন হচ্ছে না, আমি গুডস কিনছি না বা সেল করছি না বা কোনো কিছুই না, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল ট্রানজাকশন। এটা হতে পারে। আর একটা হচ্ছে এক্সটার্নাল ট্রানজাকশন, যেটা বাহ্যিক, যেটা হয় আমাদের পণ্য ক্রয় বিক্রয়, কাউকে স্যালারি দেওয়া, বেতন দেওয়া, ওয়েজেস দেওয়া, মজুরি দেওয়া, এইসব হতে পারে। তো সেগুলো আমাদের বাহ্যিক লেনদেন। সুতরাং উৎসের ভিত্তিতে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ইন্টারনাল ট্রানজাকশন আর একটা হচ্ছে এক্সটার্নাল ট্রানজাকশন। ঠিক আছে, এরপরে যেটা আমরা আলোচনা করব, আমরা আগে এই সম্বন্ধে একটু পড়েছি কিন্তু ডিটেলসে যাইনি, এবারে যেটা পড়বো আমরা ঘটনা। আমরা এখনই দেখো বিজনেসের এই যে লেনদেনে একটা সংজ্ঞা দিয়েছিলাম, সংজ্ঞাতে কি বলেছি না, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এরূপ কোনো ঘটনা। ওখানে আমরা একটা জিনিস উল্লেখ করেছি, ঘটনা। ঘটনা ইংরেজি কি? ইভেন্ট। ঘটনা হচ্ছে ইভেন্ট, অর্থাৎ ইভেন্ট নিয়ে এবারে আমরা আলোচনা করব। ঘটনা কাকে? হোয়াট ইজ ইভেন্ট? হোয়াট ইজ অ্যান ইভেন্ট? তাহলে আমরা জানি যা কিছু ঘটে সেটাই ঘটনা। আজকে আমি এখানে পড়াচ্ছি, এটা একটা ঘটনা। আমার এখানে ইলেকট্রিসিটি জ্বলছে, সেটাও একটা ঘটনা। তারা হাওয়ার বইছে, এটাও একটা ঘটনা। পাখা ঘুরছে, ঘটনা। কেউ পরীক্ষায় পাস করে, সেটাও একটা ঘটনা। প্রত্যেকটা ঘটনা, মনুষ্যবহুল ঘটনা, জীবনে সবসময় ঘটনা ঘটেই চলেছে। কেউ ঘুমাচ্ছে, সেটাও একটা ঘটনা। আবার দেখো, কেউ পরীক্ষায় পাস করেছে, কেউ ফুটবল খেলায় জয়লাভ করেছে, এগুলো সমস্ত। আবার আমি কিছু জিনিস কিনেছি, আমি কিছু জিনিস বিক্রি করেছি, আমি মজুরি দিয়েছি বা আমি মজুরি পেয়েছি। হতে পারে কেউ আমার বাড়িতে কাজ করেছিল, তাকে মজুরি দিয়েছি। আমি কারোর বাড়িতে কাজ করেছিলাম, আমি মজুরি পেয়েছি।
তো এরকম ঘটনা প্রতিনিয়ত কিন্তু মনুষ্য জীবনে ঘটনা ঘটে চলেছে। সুতরাং এখন আমরা যেটা আলোচনা করব, ইভেন্ট। হোয়াট ইজ ইভেন্ট? ইভেন্ট যা কিছু ঘটে সেটাকেই আমরা ঘটনা বলি। যা কিছু ঘটে সেটাই ঘটনা। তাহলে এই যে ঘটনা, আমি এতগুলো এক্সাম্পল দিলাম, তার মধ্যে দেখো কিছু কিছু ঘটনা আছে এই ইভেন্টকে আমরা দুই ভাগে ভাগ করছি। পরীক্ষায় পাস করেছি, খেলায় জয়লাভ করেছি, ফ্যান ঘুরছে, আমার ইলেকট্রিসিটি জ্বলছে, হাওয়া বইছে, এইগুলো একটা ঘটনা। আবার আমি কিছু মাল কিনেছি, মাল বিক্রি করেছি, মজুরি দিয়েছি, মজুরি পেয়েছি, এটাও একটা। তাহলে আমরা যদি সমস্ত ঘটনাগুলোকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো ঘটনা দুই প্রকার। একটা হচ্ছে আর্থিক ঘটনা, একটা হচ্ছে মনিটারি যাকে বলা হয়, আর একটা হচ্ছে অনার্থিক ঘটনা। অনার্থিক ঘটনা বা নন মনিটারি। তাহলে একটা হচ্ছে মনিটারি ইভেন্ট আর একটা হচ্ছে নন মনিটারি। তাহলে আর্থিক ঘটনা আমরা যেটা বললাম, এখানে কি কি হতে পারে? পারচেস হতে পারে, অর্থাৎ মাল ক্রয় হতে পারে, বিক্রয় হতে পারে, মজুরি দেওয়া হতে পারে, আর অনেক কিছু আছে পরপর শিল্প। আর অনার্থিক যেগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয়। এখন ঘটনা হচ্ছে আমি কোন ঘটনাগুলোকে হিসাব শাস্ত্রে স্থান দেব? আর্থিক ঘটনা। সংজ্ঞায় কি দেওয়া আছে লেনদেনের? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এরূপ কোনো ঘটনা। তাহলে এই ঘটনাটা কি হবে? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। দ্য ইভেন্ট হুইচ ক্যান বি মেজার ইন টার্মস অফ মানি দ্যাট উইল টেক প্লেস ইন দ্য অ্যাকাউন্টিং। আর দোজ ইভেন্টস হুইচ আর নট রিলেটেড উইথ মানি, সেগুলোকে আমরা কখনোই কনসিডার করব না। এখন এই যে ঘটনা, কি কি আমাদের বৈশিষ্ট্য হতে পারে, কি কি আমাদের বৈশিষ্ট্য হতে পারে? আমরা অ্যাকচুয়ালি দেখছি এটাও ঘটনা, এটাও ঘটনা। তাহলে ঘটনা বলতে কিন্তু দুটো, কিন্তু যখন আমি লেনদেন বলবো, লেনদেনের ক্ষেত্রে ঘটনা কেবলমাত্রই। তাহলে সমস্ত লেনদেন যেটা হবে সেটা কিন্তু ঘটনা হবেই। আবার সমস্ত ঘটনাকে কি আমি লেনদেন বলবো না? কেন না? ওর মধ্যে তো অনার্থিক ঢুকে আছে। অনার্থিককে কখনো কিন্তু এই লেনদেন বলা যাবে না। তাহলে আমরা বলতে পারি সমস্ত ঘটনা লেনদেন না, কিন্তু সমস্ত লেনদেন কি হবে? ঘটনা হবে। তাহলে অল, একটা কোশ্চেন আছে, অল ট্রানজাকশনস আর ইভেন্ট বাট all events are not transactions. ঠিক আছে? এইটা আমাদের কোশ্চেন আসে মাঝে, যেটাকে ডিসকাস করো। তো আমরা পারবো। তার ঘটনা কাকে বলে আগে বলবো। ঘটনা বলতে আর্থিক যে সমস্ত যা কিছু ঘটে সেটাই ঘটনা। এই ঘটনাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আর্থিক ঘটনা, একটা হচ্ছে অনার্থিক ঘটনা। কেবলমাত্র আর্থিক ঘটনাগুলোকেই আমরা লেনদেন বলবো, অনার্থিকগুলোকে নয়, কারণ লেনদেনের সংজ্ঞাটা আমরা দেবো ওখানে। এবারে দেওয়ার পরে আমরা বলবো যে ঘটনা বলতে আর্থিক এবং অনার্থিক হতে পারে। সুতরাং সমস্ত ঘটনা যেখানে আমাদের অনার্থিক ব্যাপারটা ঢুকে আছে বা ব্যাপারটা আছে, সেটাকে আমরা লেনদেন বলতে পারি না। কিন্তু লেনদেনের মধ্যে যে সমস্ত ঘটনা ঢুকবে সেটা কেবলমাত্র আর্থিক হবে। লেনদেন মাত্রই কিন্তু ঘটনা, বাট সমস্ত ঘটনা কিন্তু লেনদেন না। এভাবে আমাদের ব্যাখ্যাও করা আছে বইতে, তোমরা দেখবে। নেক্সট আমরা যেটা আলোচনা করছি যে ঘটনার বৈশিষ্ট্য, what are the main features of characteristics, main features of event, what are the main features of an event? এক নম্বর হচ্ছে ঘটনা স্বল্পকালীন হবে, শর্ট টার্ম। ঘটনা স্বল্পকালীন, এ নয় যে দীর্ঘকালীন। আমি গুডস পারচেস করছি 5 বছর ধরে, একটা জিনিস পারচেস করছি, না, হয়ে যাবে। গুডস কিনেছি হয়ে যাবে, বিক্রি করেছি হয়ে গেছে, কিন্তু এটা স্বল্প স্থায়ী।
এগুলো হতে হবে। তারপরে এখানে 2 নম্বর হচ্ছে এখানে লেনদেনের সংখ্যা সীমিত হবে, ঠিক আছে না? লেনদেনের সংখ্যা, নাম্বার অফ ট্রানজাকশনস আর লিমিটেড, নাম্বার অফ ট্রানজাকশনস আর লিমিটেড, অর্থাৎ সীমিত থাকতে হবে, লেনদেনের সংখ্যা সীমিত। এই নয় যে একদম পুরো হিসাব করা যাচ্ছে না, এত লেনদেন হয়ে গেছে হিসাব করা যাচ্ছে না, না, কাউন্টেবল অতই অবশ্যই হতে হবে। 3 নম্বর হচ্ছে কি, এই ঘটনা, প্রত্যেকটা ঘটনার মধ্যে উদ্দেশ্য থাকে, অবজেক্ট। আমি গুডস কেন কিনছি, বিক্রির উদ্দেশ্যে কিনছি, তাহলে প্রত্যেকটা অবজেক্ট থাকবে। আমি মজুরি কেন পেমেন্ট করলাম, যে আমার বাড়িতে কাজ করেছিল। এই নয় যে কোনো উদ্দেশ্যবিহীন ভাবে আমি কোনো রকম ভাবে কোনো ঘটনা হবে, এরকম। 3 নম্বর হচ্ছে লেনদেনের প্রকৃতি, নেচার অফ ট্রানজাকশন। নগদে হতে পারে, বাকিতে হতে পারে। এরপরে কি, প্রফিট, ঘটনার ফলে প্রফিটও একটা ঘটনা। তারপরে হচ্ছে এনপিটি, এত সব আছে, অনেক কিছু আছে, অত বেশি আমাদের দরকার নেই। আমাদের মোটামুটি 2-3টে জিনিস থাকলেই হবে, আরো অনেক আছে। এই পর্যন্ত আমরা এই করলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব, অ্যাকাউন্ট বা হিসাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।